আমাদের সকলের অত্যন্ত প্রিয় স্নেহের ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরী। আজকে তার উদ্যোগে, তার নেতৃত্বে এখানটায় মহাজেদি সদনে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই প্রথম বাংলায় একটা মহিলা যে ছাত্র পরিষদের দায়িত্ব পেয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের দিক। আপনারা এটাও দেখলেন যে প্রিয়াঙ্কাকে যেমন দেখে মনে হয় প্রিয়াঙ্কা কিন্তু তেমন নয়। তার তেজ দেখলেন, তার দীপ্ততা দেখলেন, তার দৃঢ়তা দেখলেন, আগামী দিনে আন্দোলন করার মানসিকতাও দেখলেন। অতএব ছাত্র পরিষদের যে সমস্ত কর্মীরা এখানে এসেছেন তাদের নিশ্চয়ই এখান থেকে যাওয়ার পর এটা মাথায় রাখতে হবে যে আগামী দিনে প্রিয়াঙ্কার নেতৃত্বে কিন্তু প্রচুর লড়াই করতে হবে। বসে থাকার গল্প হবে না। প্রিয়াঙ্কা কাউকে বসে থাকতে দেবে না। সৌরভ আমাদের খুব ভাইয়ের মতন, তাকেও আমরা দেখেছি ছাত্র পরিষদ পরিচালনা করতে। প্রতিকূলতার মধ্যে ছাত্র পরিষদ তার অস্তিত্ব ধরে রেখেছে, তাই ছাত্র পরিষদকে আমাদের সবসময় ভালো লাগে। প্রিয়াঙ্কার কিন্তু আরো অনেক গুণ আছে। যদি কোনো কংগ্রেসের নেতার ভুঁড়ি মোটা হয়ে যায়, ও ভালো ডায়েটিশিয়ান, ভুঁড়ি কমানোর ওষুধ দিতে যাবে। কি কি খেলে আপনার ভুঁড়ি কমে যাবে, প্রিয়াঙ্কা তাও আপনাদের বাতলিয়ে দেবে। অতএব দুটো লাভ আপনাদের। আপনারা কি যেখানে বসে আছেন এটা কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাগৃহ। এই মঞ্চ একটা ঐতিহাসিক মঞ্চ, ভারতের স্বাধীনতা আন্দোলনের মঞ্চ। এটা ভাবতে কেমন অবাক লাগে। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে কবি একটা থিয়েটার হল বানাও। তাই এই হল শুরু হয়েছিল রবীন্দ্রনাথের নেতৃত্বে। প্রথম এটার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। ভাবুন আপনারা যে কোন জায়গায় আমরা বসে আছি। অতীতকে ভাবলে আমাদের দেহে রোমাঞ্চ আসে, মানে দেহে একটা শিহরণ আসে। আমরা কত কিছু দেখতে পাই। এই মঞ্চে দাঁড়িয়ে সেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। ভাবুন এই সেই মঞ্চে দাঁড়িয়ে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকে। এই সুযোগটা আমাদের আজকে পেয়েছি বলে খুব ভালো লাগছে। একটু আগে নেপালদা বলছিল যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করছে। নেপালদা প্রশ্ন তুলেছে যে তাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কবে হলো কেউ জানে। বাংলার কংগ্রেসের আন্দোলনে 93 সালে যারা শহীদ হলো সেই শহীদ দিবস লুট করে দিল মমতা ব্যানার্জি। এই যে সাতাব ভাই বলছিল 54 সালে 53 সালে এই যে ছাত্র পরিষদের জন্ম হয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল, সেটাও লুট করে নিয়েছে মমতা ব্যানার্জি। এ বাংলায় কংগ্রেস দল, ছাত্র পরিষদ, শহীদ দিবস, ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস সবকিছু লুট করে তৃণমূল পার্টি আজকে তাদের অস্তিত্বের জানান দেয়। আমি এখানে আসার আগে পার্টি অফিসে বসেছিলাম। সেখানে টিভি চলছে, তো চোখ চলে যায় অটোমেটিক। সাধারণত তৃণমূলের কোন সভা টভার বক্তব্য কি দেয় না দেয় শোনার আমার ইচ্ছাও হয় না, কারণ পরে সাংবাদিকদের কাছে শুনেনি। কিন্তু আজ যেহেতু পার্টি অফিসে বসা আছে, তাই কি করবো, টিভিটা দেখছিলাম। সেখানে দেখছি
বীরত্ব ফলাতে চলে এলো খোকাবাবু, তারপরে তার পিছন পিছন দিদি ভাই। কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ মিছিল, বক্তব্য বিচার চাই। মথুরা থেকে সাইকেল চালিয়ে একজন প্রতিবাদী ডাক্তার, সে তাদের মিছিলের সামনে হাঁটছে, মথুরা থেকে সাইকেল চালিয়ে। আরেকদিকে বিজেপির ডাকা বন্ধ, পুলিশ আর তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি। ওটা টিভিটা জুড়ে আর কিছু খবর নাই। বাংলার শিল্প কোথায়, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, পিছিয়ে কেন আমরা, রুটি রুজি কবে হবে, কোনো আলোচনা হয়। আর আমাদের ছাত্র পরিষদের নেতারা কমসে কম বাইরে থাকলেও তাদের এখানে যে কি বললো, যে আমাদের এখানে শিল্প নেই, কর এসেছে, भाई ऐसा कर नहीं है, सादा भाई आए हैं, उनकी मुंह से सुने हैं कि बंगाल में बेरोजगारी बेतहाशा इजाफा हो रहे हैं, लेकिन काम धंधे की कोई अवसर नहीं मिल रहे हैं। এটা তো তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির কাছে বাংলার ছাত্র যুবরা আজকে জানতে চেয়েছিল, শুনতে চেয়েছিল। কিন্তু এখানে একটা অদ্ভুত নাটক চলছে। আরজিকর কাণ্ডের নৃশংস ধর্ষণ এবং খুন শুধু বাংলাকে নয়, ভারতবর্ষের বিবেক নড়িয়ে দিয়েছে, সারা বিশ্ব জুড়ে তার প্রতিবাদ হচ্ছে। গতকাল ছাত্র আন্দোলনের নামে একটা নবান্ন ঘেরাওয়ের কর্মসূচি, সেখানে তেতারা বিল্ডিং এর মতন পুলিশের পক্ষ থেকে লোহার পাঁচির তোলা হয়েছে। মনে হচ্ছে যেন আমরা সেই গাজা ইসরায়েলের যুদ্ধে, যেমন গাজাতে ইসরায়েলের ফৌজ গাজার প্যালেস্টাইনীয়দের রুখার জন্য যেরকম ব্যারিকেড তৈরি করেছে, কলকাতার বুকে ব্যারিকেড, তার দুদিন আগে থেকে এই হবে তাই হবে, বোমা পড়বে, গুলি চলবে, রক্ত ঝরবে, ভূমিকম্প হবে, কত না আলোড়নার গল্প। সেদিন আমি বলেছিলাম একটা কথা, যে এই ধরনের আন্দোলনের পিছনে অনেক তাৎপর্য লুকিয়ে আছে, রাজনৈতিক তাৎপর্য। দিদি চাই, ভালো করে শুনে নিন বাংলার মানুষ, দিদি চাই এ বাংলার রাজনৈতিক পরিসরে একদিকে বিজেপি থাক, একদিকে তৃণমূল থাক। এটা হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে সুবিধা হবে দিদির। এ বাংলার রাজনীতিতে কখনো ধর্মনিরপেক্ষ শক্তি, উদার শক্তি বেঁচে থাকুক, বাংলার দিদি ভাই চায় না। কারণ তার সুবিধা বিভাজনের রাজনীতিতে, বিজেপির সুবিধা বিভাজনের রাজনীতিতে। ভোট আসবে, পরপর দেখেছেন আপনারা, কখনো ভোট এসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছে सारे घुसपैठिया बिस्तरा बढ़िया बांध लो, बांग्लादेश जाना पड़ेगा। अर्थात যত অনুপ্রবেশকারী এসছে বাংলায়, বিছানাপত্র গুটিয়ে নাও, সবাইকে বাংলাদেশ যেতে হবে। উল্টো দিকে দিদি নেমে পড়ল, ঘাবড়িও না মুসলমান, আমি আছি, আমি রক্ষা করব। এই দেখো আমি হিজাব করতে জানি। একটা ভোট পার, আরেকটা ভোট এলো, নরেন্দ্র মোদী দিল্লি থেকে উড়ে এলো, সিএএ, এনআরএস, এনআরসি, সিটিজেনশিপ অ্যাক্ট আনবো আর এনআরসি আনবো। আমরা এ দেশকে সন্ত্রাস থেকে মুক্ত করব, হিন্দু রাষ্ট্র গঠন করব। হলো উল্টো দিকে দিদি কি বলল, আমি থাকতে কাউকে বাংলাদেশে দেবো না, কোনো চিন্তা নাই।
মাঝখানের বক্তব্য বাজারে হারিয়ে গেল। নাগরিক আইন, এনআরসি উল্টো দিকে, আমি রুখবো, আমি বাঁচাবো, দুটোই হচ্ছে ভোটের হাতিয়ার। আমরা অনেক তখন বুঝিয়েছিলাম মানুষকে যে স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক, তাকে কেউ তাড়াতে পারে না। শুধু তাই নয়, না বিজেপি না টিএমসি ভোট হয়ে যাওয়ার পর নাগরিক আইন আর এনআরসি নিয়ে কেউ কোনো আলোচনা করল না। লক্ষ্য করে দেখবেন, কারণ একটাই, বিভাজনের রাজনীতি করলে উভয় দলের পর্তা হয়। আবার আগামী দিনে যে ভোটটা আসবে সেখানে দেখবেন আরেকটা জিনিস হবে, বিজেপি আর মোদী বলবে আমরা এবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবো, ইউসিসি, আর দিদি বলবে আমি আইন করে সব ঠিক করে দেবো, কোনো অসুবিধা নাই, এখানে আমি যতক্ষণ আছি কোনো চিন্তা নাই, আল্লাহ আকবর ইনশাআল্লাহ জাতাক বলে একটা আরম্ভ করে দিবে। হিন্দুদেরকে খুশি করার জন্য পুজোর মার্কেটে চাঁদা দিয়ে দিবে, ক্লাবে ক্লাবে, সব দিক ঠিকঠাক। মমতা ব্যানার্জি শিল্প নিয়ে মাথা ব্যথার দরকার নেই, চাকরি নিয়ে মাথা ব্যথার দরকার নেই, স্বাস্থ্য নিয়ে মাথা ব্যথার দরকার নেই, সব ভুগে যাক। মাঝখান থেকে এই বাংলায় ধর্মনিরপেক্ষ উদার শক্তি হিসাবে আমরা দুটো ন্যারেটিভের মাঝে বসবাস করছি। আজকের বন্ধ মমতা ব্যানার্জি চাই বন্ধ, কেন জানেন? আরজিকর কাণ্ডে মমতা ব্যানার্জি দিশা খুঁজে পাচ্ছিল না কি বলবে না বলে লুকিয়েছিল এতদিন, ঘরে ঢুকেছিল। আজকে মিছিল থেকে বলে দিল ছাত্র সমাজ আন্দোলন নেমে পড়ো, বিচার চাই সিবিআই, শুরু হয়ে গেল। কাল্লা হলো বলুন তো? এই ছাত্র সমাজ দিয়ে নবান্ন চলো, তারপরে বন্ধ ডাকো, লাভকার হলো। সেখানেও ন্যারেটিভ, একদিকে বিজেপি, একদিকে টিএমসি বিভাজন এবং জায়গা পাওয়ার রাজনীতি। এবং ঘটনাচক্রে বিচার যারা চাইছে তাদের কথাটা তোলার কারণে প্রয়োজন মনে হচ্ছে না, কারণ দিদি তো মৌকা পেয়ে গেছে। দিদি এবার কাল থেকে দেবে, শুরু করে দিবে সিবিআই সিবিআই, ধর্ষণের বিচার চাই, স্লোগান তৈরি হয়ে গেছে। বাংলার মানুষকে আবার প্রতিবাদের রাস্তা থেকে ভুলিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, অন্য পথে ঠেলে দেওয়ার এক রাজনীতি শুরু হয়ে গেল। খেয়াল রাখবেন এগুলো, ছাত্র সমাজ খেয়াল রাখবেন। খোকাবাবু বলছে মঞ্চ থেকে দাঁড়িয়ে, উনি নাকি পার্লামেন্টে প্রাইভেট মেম্বার বিল আনবেন। কিসের জন্য? না ধর্ষণ করে যাতে ফাঁসি হয় তার জন্য। মমতা ব্যানার্জি বললেন ফাঁসি ফাঁসি ফাঁসি, আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল নিয়ে আসছি। এর আগেও খোকাবাবু বলেছিল যেদিনকে ঘটনাটা ঘটে গুলি করে এনকাউন্টার করে মেরে দাও কিংবা ফাঁসির ব্যবস্থা করে দাও 10 দিন। দিদি টাইমটা বাড়িয়েছে, 50 দিন করবে হয়তো। তো সেদিন আমি বলেছিলাম ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের 245 আর্টিকেল এবং ভারতবর্ষের সংবিধানের যে 7ম অনুচ্ছেদ 7 শিডিউল, সেখানটায় ক্রিমিনাল ল, অর্থাৎ ক্রিমিনালদের বিরুদ্ধে কোনো আইন আনবার ক্ষেত্রে রাজ্য নিজে থেকে অনেক কিছু করতে পারে। যেমন মকোকা হয়েছে মহারাষ্ট্রে, এখানেও করতে পারে দিদি মনে করলেন। তার জন্য পার্লামেন্ট, তার জন্য দিল্লি আন্দোলন গল্প করার দরকার নাই। আজকে শুনে ভালো লাগলো যে সেদিন আমরা যেটা বলেছিলাম, দিদি চাইছে, আজকে বলছে যে আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় এরকম একটা আইন আনব। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। ধর্ষণ করলে এনকাউন্টার করে দাও, ধর্ষণ করলে ফাঁসি দিয়ে দাও। এনকাউন্টারের গল্প ভারতবর্ষে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে বলতে শুনেছি,
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শুনেছি, আর এখানকার খোকা বাবুকে বলতে শুনছি। বড় অদ্ভুত মিল লাগছে দেখুন। আচ্ছা, ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না? নির্ভয়া কাণ্ডে 4 জনকে কি ফাঁসি দেওয়া যায়নি? আমি যদি করবো মনে করি, আইনে তো ফাঁসির ব্যবস্থা আছে। এই কলকাতার বুকে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে এই ধর্ষণ কাণ্ডে, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। ফাঁসি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার মতো করে তদন্ত করতে হবে তো। দিদি সেখানে চালাকি করছে, ফাঁসি দেওয়ার জন্য প্রমাণ চাই, প্রমাণ লোপাটার জন্য কলকাতার পুলিশ চাই, প্রমাণ লোপাটার জন্য হাসপাতালের আধিকারিকদের চাই, প্রমাণ লোপাটার জন্য 14 আগস্ট আরজিকর ভাঙচুর চাই, প্রমাণ লোপাটার জন্য সেই ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া মহিলা যারা বাবা মা তাদেরকে ঘন্টার পর ঘন্টা তার মেয়েকে দেখতে না দিয়ে দূরে দাঁড় করিয়ে রাখা হয়। কেন? সমস্ত প্রমাণ লুটপাট করে দাও, সমস্ত তথ্য মিটিয়ে দাও, মুখে বলবো ফাঁসি দেব। দিদি আপনি ফাঁসুরে বা ফাঁসুরি যাই হন না কেন, ফাঁসি দেওয়ার জন্য তো আপনাকে আইন তৈরি করা শুধু নয়, সেই আইনের যথাযথ তদন্ত করে তার ব্যবস্থা করতে হবে। সেটাই তো করবেন না আপনি, এটা করবেন না আপনি। আপনার কি এতদিন পর মনে পড়ছে ফাঁসি চাই? কামদিনী হয়নি, হাঁসখালি হয়নি, মধ্যমগ্রাম হয়নি, মুর্শিদাবাদ হয়নি, কয়েকদিন আগেও মুর্শিদাবাদের নওদায় একটা মহিলাকে ধর্ষণ করা হয়েছে, চুপ করে আছে পুলিশ। বর্ধমান হয়নি? বলুন পশ্চিমবঙ্গের কোন কোনায় ধর্ষণ আর খুন হয়নি? তখন তো ফাঁসির কথা বলেননি। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেঁসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেঁসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই। তাই দিদি এখন ফাঁসির হয়ে সওয়াল করছেন। আরেকটা কি করছেন জানেন? ডাক্তারদেরকে ভয় দেখানো শুরু করেছেন। স্কুলের ছাত্রীরা তাদের বাবা মার অনুমতি নিয়ে তাদের দিদির জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। তার জন্য তাদেরকে এখন ঘোষণা করা হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে, কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে কাউকে ছাড়া হবে না। সরকার ফতোয়া জারি করছে। সরকার ফতোয়া জারি করে বলছে, মেয়েরা রাত্রে বেরিও না, তোমরা যেখানে যেখানে কাজ করো, অনেক মেয়ে মিলে কাজ করো, এমনি এমনি ঘুরো না রাত্রে বেলায়। আগামী দিনে হয়তো বলবে মেয়েরা তোমরা স্কুলেও যেও না। ফতোয়া জারি হচ্ছে বাংলায়। 17 দফা ফতোয়া জারি করেছে মেয়েদের জন্য। অপরাধ করবে কোন পুরুষ আর তার জন্য তুমি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পেরে বাংলার মহিলা সমাজের উপরে তুমি ফতোয়া জারি করবে, তাদের স্বাধীনতাকে, তাদের স্বাধীনভাবে চলাফেরাকে কেড়ে নেবে। এই আইন তো আমরা মানতে পারবো না, এই ফতোয়া তো আমরা মানতে পারবো না। ছাত্রদেরকে উস্কাচ্ছে। এবার থেকে তোমরা কিন্তু, আগে বলেছিলাম বদল চাই বদলা নয়, এবার স্লোগান পাল্টে দিশাস থেকে দিদি কি বলছে, এবার থেকে কিন্তু ফোঁস করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ নাকি বলেছে সাপকে, যে সাপ তুমি না কামড়ালো ফোঁস করো। তা দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো, কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে, জেনে রাখবেন। আরেকটা কি করেছে জানেন? বক্তৃতায় বলছি, ডাক্তারবাবুরা দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু এটাও বলেছে কাজে যোগ দিতে হবে, না হলে সরকার মনে করলে আইনের সাহায্য নিতে পারে। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে। তাই মানে মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে
আজকে যুবদেরকে থ্রেট করা হচ্ছে যে আগামী দিনে পোস্ট করা হবে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন আগামী দিনে বাংলায় তৃণমূলের নেতৃত্বে নতুন করে সন্ত্রাস হবে ঘোষণা করতে চাচ্ছে। আন্দোলনকে ভাঙতে হবে। একবারও বলেনি এই ধরনের ঘটনা ঘটার জন্য আমি লজ্জিত। তিনি বলছেন ওর মায়ের কাছে গেছিলাম আমরা, কিন্তু এটা বলেননি যে মাকে ম্যানেজ করতে 10 লাখ টাকা অফার করেছিলেন, তা বলেননি আপনি। আপনি কোথাও 2 লক্ষ টাকা অফার করেন, কোথাও 5 লক্ষ জায়গা অনুযায়ী। কামদুনির জন্য মনে হয় 5 লক্ষ, ওই মধ্যম 2 লক্ষ, যেমন যার স্ট্যাটাস। এক একজনের জন্য এক রকম আপনার ক্ষতিপূরণ আছে। মাংসের দোকান খুলুন দিদি, দাম আপনি ঠিক করে নিন। বাংলার মা বধূদের কার কত দাম আপনি ঠিক করে নিন। আপনি বলছেন আমি তো বার করেই দিতাম, সিবিআই এসে গেল, আমি আর কি করবো? দিদি ভাই, সিবিআই এসে গেল মানে এটা নয় যে আপনার তদন্ত করে আসামি ধরবার অধিকার কেড়ে নেওয়া হলো না। আপনি বলছেন আমি বুধ বৃহস্পতি শুক্র শনি সব ডেট দিচ্ছে, দেখবেন দিবি শনি রবি 4 দিন আর বাকি ছিল, তাহলে ধরে ফেলতাম। আপনাকে বাংলার মানুষ দিব্যি দিয়েছে যে দিদি ভাই এসে গেছে সিবিআই, আপনার কাউকে ধরার আর দরকার নাই। কেউ কি বলেছেন আপনারা? আপনি দরকার কোর্টকে এফিডেভিট দিয়ে বলুন যে সিবিআই তদন্ত 10 দিন থামানো হোক, আমি সব আসামি বার করে দিচ্ছি। আরে হিম্মত হলে বলুন। চোরের সাক্ষী গাঁট কাটা আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আবার, কারণ আন্দোলন আপনি ভয় পেয়েছেন, ঘরে ঢুকে গেছিলেন। কালকের বন্ধ, আজকের বন্ধ, আর কালকের ছাত্র আন্দোলনের পর আপনি মোকাপে ঘর থেকে বেরিয়ে এসছেন বাংলার মানুষকে ধমক দিতে, ডাক্তারদের ধমক দিতে, যুব সমাজকে ধমক দিতে। অদ্ভুত বক্তৃতা আপনার। আপনি বলছেন যে ভারতবর্ষের হাততাসে এই হয়, উনামে এই হয়, 100 বার হয়েছে। আমার আজও মনে হচ্ছে হাততাসে আমি নিজে রাহুল গান্ধীর সঙ্গে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেখানটায় গেছিলাম, আজও মনে আছে আমার। কেরলের একজন সাংবাদিক, সেও গেছিল, তাকে সেখানে সন্ত্রাসবাদীকে আটকে দেওয়া হয়েছিল। এই নিয়ে পার্লামেন্টের মধ্যে বাইরে আমরা হাজারো প্রতিবাদ করেছি। কাঠুয়া কাণ্ডের প্রতিবাদ রাহুল গান্ধী করেছে, সম্প্রতি উত্তরাখণ্ডের প্রতিবাদ করেছি আমরা, সারা ভারতবর্ষে যে তার প্রতিবাদ করি আমরা, এখন করবো, তাতে সরকার যাদেরই হোক। কিন্তু আপনি কি করছেন চালাকিটা? খোকা বাবু আর আপনার মানাই না, এগুলো খুব দৃষ্টিকটু লাগছে, তাই দিদি বলছি আপনাকে। যদি কোনো মিডিয়ার লোকজন থাকে, সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পারে, খুশি হব। খুব কুৎসিত লাগছিল আপনাকে দেখতে, এবং আপনাকে চেহারার জন্য নয়, আপনার ভাষণের জন্য। কারণ আপনি বলছিলেন খোকা বাবু আর 4 বার করেছে, উত্তরপ্রদেশে কত, উড়িষ্যায় কত, ওই মধ্যপ্রদেশে কত, রাজস্থানে কত, মানে সব সরকার, কংগ্রেস সরকার, বিজেপি সরকার, প্রত্যেকের আমলে কোথায় কত রেপ, সব উনি তত্ত্ববার করেছেন। আমরা কিন্তু তাকে তুলনা চাইনি দিদি ভাই। আপনি কোথায় কোন রাজ্যে কি হয়েছে আমরা জানি, হাতরাস উনাও আমরা জানি। 100 বার তার নিন্দা প্রতিবাদ করেছি এবং করবো। কাঠুয়া 100 বার তার প্রতিবাদ করছি, করবো। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে কি জানেন, হোয়াট অ্যাবাউট, অর্থাৎ তোমার এখানে এত হয়েছে, আমার এখানে হলে অসুবিধা কি আছে? বড় অদ্ভুত ব্যাপার। তোমার এখানে 5000 হয়েছে, আমার এখানে 4000 হয়েছে, এতে মহাভারত অশুদ্ধ কি হলো? কোরআন তো অশুদ্ধ হলো না এতে? অতএব এত চেঁচামেচি কিসে? এটাই তো মূল বক্তব্য, এটা তো মূল বক্তব্য আপনার। আপনি একবার লজ্জা প্রকাশ করেছেন, একবার ক্ষমা চেয়েছেন যে আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, অথচ এরকম ঘটনা ঘটলো তার জন্য আপনি লজ্জিত, আপনি ক্ষমা চাইছেন, একবার বলতে পেরেছেন? আপনি যখন বিভিন্ন রাজ্যের তুলনা করছিলেন, তখন আমার মনে পড়ছিল বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা। বঙ্কিমচন্দ্র কপাল কুণ্ডলার উপন্যাসে লিখছে, তুমি অধম বলে আমি কেন উত্তম হইব না, অর্থাৎ তুমি খারাপ বলে আমি কেন ভালো হব না। উত্তরপ্রদেশ যদি খারাপ হয়
মধ্যপ্রদেশে খারাপ হয়, রাজস্থানে খারাপ হয়, আপনি কেন ভালো হবেন না? আপনি তাদের সঙ্গে একসঙ্গে তুলনা টেনে তাদের আসনে কেন বসতে যাচ্ছেন? বাংলার মানুষ আরজি করে নৃশংস ধর্ষণ এবং খুনের বিচার চাই, সে বিচার। আপনি সেই বিচারকে রুখে দিয়েছেন, তথ্য প্রমাণ লুট করেছেন। আপনার প্রশ্রয় মদতে এখানকার পুলিশ, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তারা মিলে মিশে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। সিবিআই টিবিআই কি করবে জানি না আমরা। সিবিআই কে ম্যানেজ করার ক্ষমতা আপনার থাকতে পারে। রিজানুর কাণ্ডে সিবিআই কে ডেকেছিলেন আপনি, আমরা সমর্থন করেছিলাম। রিজানুরের মা বলেছিল ইনসাফ চাই। আরজিকর কাণ্ডের চিকিৎসা খুনের মা সেও বলছে বিচার চাই। মুসলিম মা বলছে ইনসাফ চাই, হিন্দু মা বলছে বিচার চাই, কারণ তারা সবাই তাদের সন্তানের মা। সেই তাদের সঙ্গে শুনে শুনে মিলে আমরা বলতে চাই আমরা বিচার চাই। রিজনাল কাণ্ডের বিচার আপনি করতে পারেননি, ক্ষমতা আসার পরেও করতে পারেননি। তাদেরকে তোফা দিয়েছেনটা কি? রিজনালের ভাইকে আপনি মোদি একটা এমএলএ বানিয়ে দিয়েছেন, আর কিছু করেননি আপনি। তার মা কোথায়, ইনসাফ কোথায়? সব হারিয়ে গেল বাজার থেকে। তার মাকে আর খুঁজে পায়নি। তখন ভোট ছিল, প্রচার ছিল, সব জায়গায় মাকে নিয়ে যেতেন আপনি, সব হারিয়ে গেল দিদি ভাই। আপনি কাজের সময় কাজী কাজ কুলালে আপনি কাউকে দেখতে পান না। তাই আজকের বাংলার যুব সমাজ, এ বাংলায় যা হয়েছে আমাদের সকলের ললাটে কলঙ্ক চিহ্ন পড়ে গেছে। সব ধর্ষণ অন্যায়, সব ধর্ষণ নিন্দনীয়, সব ধর্ষণের শাস্তি হওয়া উচিত। তার মধ্যেও কিছু কিছু কাণ্ড ঘটে যায় যেগুলো আমাদেরকে হতভম্বিত করে দেয়, যেগুলো আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে বিশ্বাস হারিয়ে যেতে বাধ্য করে। হ্যাঁ, নির্ভয়া কাণ্ডে সেরকম হয়েছিল। সারা দেশ জুড়ে মানুষ সেদিন উদ্বেল হয়েছিল, প্রতিবাদে সামিল হয়েছিল। নির্ভয়ার পর অভয়া এই বাংলার, আবার দেশ জুড়ে একই প্রতিবাদ। সেদিনও প্রতিবাদ, আজও প্রতিবাদ। সেদিন নির্ভয়ার মা বিচার চেয়েছিল, 4 জনের ফাঁসি হয়েছিল। আজ অভয়ার মা বিচার চাই। আপনি ক্ষমতায়, আপনি ওদের ফাঁসির ব্যবস্থা করুন। কিন্তু ফাঁসির নাম করে আগামী দিনে বিরোধী রাজনৈতিক দলের লোককে এই ফাঁসি দিব, লাইনে চল, নাহলে ফাঁসির আইন নিয়ে এসছি, এটা করতে যাবেন না। আপনাকে বিশ্বাস তাই, আপনি সব পারেন। তাই আপনি চাইলে সব কিছু যাবে না, হবে না কখনো। আপনি আজকে বিধানসভায় আইন আনতে চাইছেন, ফাঁসির আইন। পশ্চিমবঙ্গে এত ঘটনা ঘটে গেল, আপনার কখনো এ কথা মনে আসেনি? আজ আপনার মনে আসছে, এটাই আপনার দ্বিচারিতা। তাই এই যুব সমাজ আজকে যারা আছেন, দেখুন সারা দেশ জুড়ে, আপনাদেরকে আবার বলছি, কংগ্রেসের কর্মীরা সারা দেশ জুড়ে আজ কংগ্রেসের পক্ষে নতুন করে ঢেউ উঠেছে। হ্যাঁ, হয়তো বাংলায় আমরা ততটা পারছি না। আমি 5 বার পরপর জিতেছিলাম, এবার হেরেছি। সাম্প্রদায়িক বিভাজনের বলি হয়েছে কিছু না। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে একদিকে হিন্দু মুসলমানের বিভাজন, অধীর চৌধুরী হিন্দু সাজাও তাকে, দাঙ্গা লাগিয়ে আরেকদিকে হিন্দুদের ভয় খাইয়ে তোমরা বিজেপিকে ভোট দাও, নাহলে সব মুসলমান দখল করে নিবে। ব্যাস, মাঝখান থেকে আমার জবাই হলো। কোন আপত্তি নেই তাতে আমার। মানুষের মতামতকে আমি সব থেকে সম্মান দিয়ে গ্রহণ করালো, আমি সেটা পরোয়া করি না। কিন্তু সত্যকে সত্য বলতে কখনো পিছপা হয়নি, আজও হচ্ছি না। তাই বাংলা যুব সমাজকে একটা কথা বলবো, हार तब हो जाती है जब मान लिया जाता है, जीत तब होती है जब ठान लिया जाता है। তাই আমরা হেরেছি, কিন্তু চ্যালেঞ্জ, প্রতিজ্ঞা করতে হবে আগামী দিন আমরা জিতবো। ভারতবর্ষ জুড়ে মুড অফ দ্য নেশন বলে একটা সার্ভে হয়েছে। দেশের মানুষের মুড কি, মুড অফ দ্য নেশন, দেশের মানুষের মুড কি, তার একটা সার্ভে হয়েছে। সেখানে কি বলছে জানেন? কংগ্রেসের কর্মীরা আনন্দ পাবেন,
রাহুল গান্ধীর জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, আমি না, সার্ভে বলছে কথা। আর উল্টো দিকে মোদীর জনপ্রিয়তা হু হু করে নামছে, আমি না, সার্ভে কথা বলছি। তাই আগামী দিন আমাদের দিন, তাই সেই দিনের জন্য এখন থেকে প্রস্তুতি নিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দাদা অধীর চৌধুরী মহাশয়কে, তিনি মূল্যবান বক্তব্য রাখলেন।